নৌবাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে নৌবাহিনীর জাহাজ ওমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সমুদ্র সীমার সম্পদ রক্ষণাবেক্ষণে নৌবাহিনীর তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি আলমগীর সবুজের রিপোর্ট। দীর্ঘ ২৫ বছর দেশে বিদেশে অবদান রাখায় শনিবার বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের নেভাল বার্থে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এই জাহাজ নৌবাহিনীর অবস্থান আরেকটি নতুন ধাপে উন্নীত করল। এই সময় প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী হবে আধুনিক ত্রিমাত্রিক একটি বাহিনী। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় ১৬টি জাহাজ নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে। শক্তিশালী নৌবহর গঠনের লক্ষ্যে অত্যাধুনিক ২টি করভেট চীনে নির্মাণাধীন রয়েছে বলেও জানান তিনি। নৌসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর জন্য বিমান ঘাঁটি তৈরির পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী, সাংসদ সহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এই সময় নৌবাহিনীর চৌকস একটি দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের বর্ধমানে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ২ সদস্যের নিহত হওয়া এবং পরবর্তী সময়ে আটক আরো ৬ জঙ্গির ব্যাপারে ঢাকাকে তথ্য দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লি। এদিকে পশ্চিমবঙ্গে আটক জেএমবি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে নাশকতা চালানোর জন্য বিস্ফোরক সত্যিই পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে গোয়েন্দারা। সতর্ক রাখা হয়েছে সীমান্তবর্তী জেলার পুলিশকেও। ভারতে বর্ধমানে খাগড়াগড় এলাকায় বোমা বানানোর সময় নিহত হন ২ জঙ্গি। ভারতের গোয়েন্দাদের ধারণা, এরা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। ভারতীয় গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠায়। অনুরোধ করেছি আমাদেরকে ঘটনাটি কি ঘটেছে জানানোর জন্য, সেখানে বাংলাদেশের কোনো নাগরিকের সংশ্লিষ্টতা আছে কিনা এবং তারা এ পর্যন্ত কি তথ্য প্রমাণ পেয়েছেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন জানান, বাংলাদেশকে দেওয়ার জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে ভারতীয় পুলিশের কাছে আটক নিহত ২ জঙ্গির স্ত্রীরা বাংলাদেশে বিস্ফোরক পাচার হয়েছে বলে যে তথ্য দিয়েছে তার সত্যতা খতিয়ে দেখতে মাঠে নেমেছে বাংলাদেশের গোয়েন্দারা। তথ্য পেলে আমরা বুঝতে পারবো যে এখানে কারা কারা, এখানের কোন কোন অংশের কারা কারা জড়িত আছে বা কতটুকু জড়িত আছে, কিংবা আদৌ এখানে এই যে গোলাবারুদ কিংবা বোমা, গ্রেনেড বা বিস্ফোরক আদান প্রদানের ঘটনা ঘটেছে কিনা। তবে আমরা কিছু কিছু অনানুষ্ঠানিকভাবে কিছু তথ্য ইনফর্মাল লেভেলে সেটি আমরা পেয়েছি, সেগুলোর উপরে আমরা ওয়ার্কআউট, সেগুলোর নিয়ে কাজ করছি। তিনি জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কারণে তাদের কেউ কেউ আশেপাশের দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারে। তবে তারা যাতে দেশে কোনো ধরনের নাশকতামূলক তৎপরতা চালাতে না পারে সেজন্য পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। জেএমবি বা অন্য কোনো জঙ্গি সংগঠন কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ কিংবা বিস্ফোরক দ্রব্য এগুলো সংগ্রহ করেছে কিনা, তাদের কোনো নাশকতার পরিকল্পনা আছে কিনা, এই ব্যাপারে আমরা কাজ করছি। সম্ভাব্য অঞ্চলগুলো কোন কোন অঞ্চল দিয়ে ঢুকতে পারে সেটি মানে প্রক্সিমিটি দেখে, নৈকট্য দেখে সেইগুলোর উপরে বিশেষ নজরদারি সেটি আমাদের পক্ষ থেকে রয়েছে। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ জঙ্গি রুহুল আমিনের সঙ্গে এদেশের জঙ্গিদের কোনো যোগসাজশ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সেই ক্ষেত্রে আমরা নজরুল কবির, দেশ টিভি, ঢাকা। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এরই মধ্যে প্রজ্ঞাপন জারির প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এই সংক্রান্ত ফাইলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই প্রজ্ঞাপন জারি হবে। সকালে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। এদিকে লতিফ সিদ্দিকীকে দল থেকে বাদ দিতে আগামীকাল বসছে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের বৈঠক।
গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে বিরূপ মন্তব্য করে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়েন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। ওই মন্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন। উনি যেটা বলছেন তার খেসারত ওনাকেই দিতে হবে। কিন্তু রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ সচিব দেশের বাইরে থাকায় ওই ঘোষণা কার্যকর করা যায়নি। এখন তারা দেশে ফেরায় মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার সকালে এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, প্রজ্ঞাপন জারি করা কম সময়ের কাজ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি এলে এবং তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই লতিফ সিদ্দিকী মন্ত্রিসভা থেকে অব্যাহতি পাবেন। মহামান্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এটি অনুমোদন করার পরে ক্যাবিনেট ডিভিশন থেকে আমরা প্রজ্ঞাপন জারি করব। তবে কখন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। কিছু বিধি নিয়ম, কিছু নর্মস, প্র্যাকটিস অনুসরণ করতে হয় এবং এটাও একটা এরকম যে মাননীয় মন্ত্রীদের নিয়োগ, তাদের যে কর্মবন্টন, দপ্তর বন্টন বা তাদের পদত্যাগ বা তাদের দায়িত্বের অবসান, এই সমস্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করার আগে আমরা কিছুই বলি না। এটা যুগ যুগ যাবৎ চলে এসছে। মূল বিষয় হচ্ছে কি সিদ্ধান্তের বিষয়। সেই সিদ্ধান্তটা মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন, আপনারা জেনেছেন। প্রজ্ঞাপন অপেক্ষা করুন। এদিকে দল থেকেও লতিফ সিদ্দিকীকে বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে রোববার সন্ধ্যায় দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কেউ দল থেকে পদত্যাগ বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। তবে লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, কারণ তিনি পদত্যাগ করেননি। তাকে বহিষ্কার করা হচ্ছে। সংবিধান অনুযায়ী তখন তিনি হয়ে যাবেন নির্দলীয় সাংসদ। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। এদিকে বিরূপ মন্তব্যের জন্য বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর হয়ে আল্লাহ ও দেশের জনগণের কাছে ক্ষমা চাইলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এই সময় ওই মন্তব্যের জন্য বড় ভাইকেও ক্ষমা চাওয়ার অনুরোধ জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে দলের এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। আমার বড় ভাই হিসেবে যদি তিনি ক্ষমা প্রার্থনা না করেন, তিনি যদি অটল থাকেন, তার আইনানুগ বিচার হবে, যা হবার তাই হবে। কিন্তু পরিবারের সদস্য হিসাবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এখানে এসেছি। দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত লেগেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আমি এসেছি। হে আল্লাহ, দয়াময়, আপনি দয়া করে আমার বড় ভাইকে ক্ষমা চাইবার শক্তি দিন। ঈদে বাড়ি যাওয়া মানুষের অনেকেই ফিরতে শুরু করেছেন রাজধানীতে। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী বোঝাই হয়ে আসছে বাস, ট্রেন আর লঞ্চগুলো। তবে নৌপথে স্বস্তিতে ফিরতে পারলেও বাস আর ট্রেনে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ঈদের ছুটি শেষে সাপ্তাহিক ছুটি কাটিয়ে রোববার কর্মস্থলে যোগ দিতে ঢাকা ফিরতে শুরু করেছে অনেকেই। শনিবার সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়ে দক্ষিণবঙ্গ থেকে আসা বিভিন্ন লঞ্চ। ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে ফিরতে পেরেছেন বলে জানান যাত্রীরা। কষ্ট হয় না, ভালোই হয়েছে। যাইতো ভালো সুবিধা মতো যাইতে পারছি, এখন আসার সময় ভালোভাবে আসতে পারছি। কয়েকদিন আগে থেকেই সড়ক পথে ঢাকা ফিরতে শুরু করায় রাজধানীর বাস টার্মিনালগুলোয় যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক কম। রাস্তার বেহাল দশা আর যানজটের কারণে বাসগুলো প্রায় ৬ ঘন্টা দেরিতে রাজধানীতে পৌঁছায়। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। আমরা 11টার সময় উঠছি, আসে নামলাম 11টায়। যেখানে আমাদের 6 ঘন্টা লাগে সেখানে আমরা ডাবল সময় দিয়ে চলে আসলাম। জ্যাম ছিল রাস্তায়, প্রচুর গাড়ি, ট্রাক ছিল, তো এই জন্য আসতে টাইম লেগেছে। এদিকে যাত্রীদের ভিড় বেশি থাকায় শিডিউল বিপর্যয় ঘটে ট্রেনে। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা দেরিতে রেল স্টেশনে পৌঁছায় ট্রেনগুলো। টুর্নানিশিটা লেট ছিল 2 ঘন্টা, আমাদের অপেক্ষা করতে হয়েছে। এই যে 10:30টায় পৌঁছাইলো, প্রায় 1.5 ঘন্টা লেট ছিল, ওয়েট করতে হয়েছে। তো এমনি আবার গ্যাপও ছিল। যাত্রীদের ভোগান্তি দূর করতে 3টে স্পেশাল ট্রেনে বিশেষ সেবা দেওয়া হবে বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। সামলানোর জন্য ব্যবস্থা করে রেখেছি আমরা। 3টে স্পেশাল ট্রেন আমরা দিয়েছি, অ্যারেঞ্জমেন্ট সব চলতেছে এবং অতিরিক্ত বগি যে লাগানো ছিল সে সময় করা আছে। ফেরার সময়, যাওয়ার সময় যে অ্যারেঞ্জমেন্ট আর আসছে একই অ্যারেঞ্জমেন্ট রাখছি আমরা। আশরাফুন নাহার, দেশ টিভি, ঢাকা। ঈদের পর রাজধানীমুখী যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোরে স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ যানজটের সৃষ্টি হয়। গাজীপুরের চন্দ্রা ও এর আশপাশেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন।
তবে স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। অন্যদিকে মাওয়া কাওড়াকান্দি নৌ রুটে দেখা দিয়েছে ঢাকামুখী যানবাহনের চাপ। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 2 শতাধিক যানবাহন। তবে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যানবাহনের চাপ তুলনামূলক কম। ঈদের পর রাজধানীমুখী যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে। শনিবার সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত 25 কিলোমিটারের তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ও এর আশেপাশেও ধীরগতিতে চলছে যানবাহন। যানবাহনগুলো ঘন্টার পর ঘন্টা থেমে থাকার পাশাপাশি বৃষ্টির কারণে অসহনীয় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। টাঙ্গাইল থেকে এই পাশে জ্যাম আর জ্যাম, লালমিয়ার থেকে আসতে অনেক কষ্ট হয়ে গেছে।